এই संभालो धान हो कस्पेटा दाव शान हो এই संभालो धान हो कस्पेटा दाव शान हो জান কবুল আর মান কবুল আর দেব না রক দেব না ধান মোদের প্রাণ হো হে হে संभालो হে संभालो সাথী সভাপতি মঞ্চে উপস্থিত আমাদের প্রাক্তন নেতৃত্ব কমরেড সুজন দা কমরেড সেলিম দা উপস্থিত আছে ময়ূক সানু সহ কেন্দ্রীয় নেতৃত্ব তিনি এবং এই রাজ্যের প্রাক্তন এবং বর্তমান নেতৃত্ব। প্রতিগুড্ডা যখন বলেছে প্রতিগুড্ডা আগেই বলে ফেলেছে আমাদের গলাগুলো ঠিক নেই কারণ অনেক রাত্রি পর্যন্ত কনফারেন্স চলেছে, স্লোগান, কান্নাকাটি ইত্যাদি, ফলে আমরা খুব লম্বা বক্তৃতা দেওয়ার মতো অবস্থায় কেউ নেই। কিন্তু আমি যখন পিছনে বসেছিলাম একটা সাইনবোর্ড আমার বড় নজর কাড়লো, আপনারাও দেখতে পাচ্ছেন ওখানে লেখা আছে 100 দিনের কাজ করুন, নিজের জীবন নিজে গড়ুন। আমার মনে হয় এই কথাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু অন্যভাবে বলতে হবে। 100 দিনের কাজ করুন, তৃণমূলের পকেট ভরুন। 100 দিনের কাজ করুন, তোলা মূলের পকেট ভরুন। কারণ আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে এই গ্রামাঞ্চল, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সহ গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, যে মানুষ এই 100 দিনের কাজ করে মাথা উঁচু করে বাঁচতেন, সেই মানুষের হকের টাকা, পকেটের টাকা তৃণমূল মেরে দিয়েছে। এই 100 দিনের কাজ যখন আমরা এই বামপন্থীরা ইউপি ওয়ানে নিয়ে এসেছিলাম, কোন স্বপ্নের জায়গা থেকে 100 দিনের কাজ নিয়ে আনা হয়েছিল? আমার মনে পড়ছে উত্তরপ্রদেশে আমাদের ফিল্ড সার্ভে হচ্ছে। উত্তরপ্রদেশের একটা গ্রামে আমরা মানুষের সঙ্গে কথা বলছি, এক জমিদারের বাড়িতে আমরা গেছি, উচ্চবর্ণের মানুষ, তার সঙ্গে কথা হচ্ছে। তাকে আমরা জিজ্ঞেস করছি আপনার সমস্যা কি, গ্রামের কি সমস্যা? ভদ্রলোক বলছেন এমনি সব ঠিক আছে, আসল সমস্যা হলো 100 দিনের কাজ। আমরা বললাম 100 দিনের কাজে আপনার কি সমস্যা হওয়া উচিত? তারা বলছে আগে আমার এই গ্রামে যে নিচু বর্ণের মানুষ ছিল, শ্রমিক মানুষ, যাদের নিজের জমি ছিল না, যারা অন্যের জমিতে খাটতেন, তাদের আমরা কম পয়সায়, বিনা পয়সায়, কখনো বেগার তাদের খাটিয়ে নিতাম, তারা কেউ কিছু বলতো না। এই 100 দিনের কাজ আসার পর ওদের সব দেমাগ বেড়ে গেছে। তারা বলছে সরকার আমাদের টাকা দিচ্ছে, তোমার চেয়ে 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি টাকা দিচ্ছে, সম্মান দিচ্ছে, আমি 100 দিনের কাজ করবো, আমি তোমার কাজ আর করবো না, তোমার বেগার আর করবো না। ওই উচ্চ বর্ণের মানুষ, জমিদার মানুষ, যারা এতদিন ভাবতেন তারা উচ্চ বর্ণে জন্মেছেন বলে, উচ্চ জাতে সকল জন্মেছেন বলে গরিব মানুষগুলোকে শোষণ করা তাদের জন্মগত অধিকার, এই 100 দিনের কাজ আমার গরিব মানুষগুলো, আমার শ্রমজীবী মানুষগুলোকে তাদের চোখে চোখ রেখে কথা বলার সাহস দিয়েছিল, মাথা উঁচু করে বাঁচার সাহস দিয়েছিল। আমরা পশ্চিমবঙ্গের বুকে যখন পঞ্চায়েতি রাজ করেছি, ওই ওই মানুষগুলো, ওই ওই শ্রমজীবী মানুষগুলো, ওই পায়ের নিচে থাকা মানুষগুলোকে মাথা উঁচু করে কথা বলার অধিকার দিয়েছিলাম আমরা বামপন্থীরা, আমরা সবাই একসাথে। আজকে মমতা ব্যানার্জি যখন 100 দিনের কাজে চুরি করেন, তিনি শুধু পয়সা চুরি করছেন না, তিনি শুধু তাদের পকেট কেটে টাকা নিয়ে নিচ্ছেন না, এই যে এতদিনের অর্জিত অধিকার, বড় লোকের চোখে চোখ রেখে কথা বলার অধিকার, ভূমিহীন মানুষের নিজের অর্থ উপার্জন করার অধিকার, সম্মান, সেই সমস্ত কিছু ওরা কেড়ে নিয়েছে। আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা লড়াই করেছি। 77-এর পর এই অঞ্চলের মানুষ, বামপন্থী মানুষ, তারা শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন, তারা সামন্ততন্ত্রের বিরুদ্ধে লড়েছেন। তারা মাইকে দাঁড়িয়ে বলেছেন যে জমিদারের ছেলে আর জমিদার হবে না, রাজার ছেলে আর রাজা হবে না, কৃষকের বেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রধান হবে, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হবে। সেই স্বপ্নের জায়গা থেকে আমাদের আসা, সেই লড়াইয়ে আসা। এই মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদীরা ওই সামন্তবাদে আমাদের ফিরিয়ে নিয়ে যেতে চান। নরেন্দ্র মোদীরা যে নয়া শিক্ষানীতি নিয়ে এসেছেন, ওই নয়া শিক্ষানীতি আসলে মনুবাদের পদচারণা। মনুবাদ আমাদের শিখিয়ে গেছে আপনি যদি শূদ্র হন, এসসি এসটি ওবিসি, আপনি যদি মহিলা হন, তাহলে আপনার শিক্ষার অধিকার নেই। আপনার কানে যদি ভুল করে পেটের একটা শব্দ পর্যন্ত চলে যায়, আপনার কানে যেন গরম সীসা ঢেলে দেয়া। নরেন্দ্র মোদীর নয়া শিক্ষানীতি কি বলছে? নরেন্দ্র মোদীর নয়া শিক্ষানীতি বলছে মহিলাদের জন্য যে স্পেশাল স্কলারশিপ ছিল, স্কলারশিপ বন্ধ হয়ে যাবে। ময়ূরদা বলার সময় বলেছে প্রি ম্যাট্রিকুলেশন স্কলারশিপ এসসি এসটি বাচ্চা মেয়েদের জন্য দেওয়া হতো বন্ধ, পোস্ট ডক্টরাল ফেলোশিপ মেয়েদের জন্য দেওয়া হতো বন্ধ, রাজীব গান্ধী ন্যাশনাল ফেলোশিপ বন্ধ, মৌলানা আজাদ ফেলোশিপ বন্ধ, সংখ্যা কমিয়ে দাও, যাতে গরিব গুরব খেটে খাওয়া পরিবারের ছেলেমেয়েরা, প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা আর পড়াশোনা না করতে পারে। কেন এত ওদের ভয়? আমরা পড়াশোনা করলে অসুবিধা কি? আম্বানি আদানির ছেলেমেয়েরা যদি স্কুল কলেজে পড়ে, তারা তো প্রশ্ন করবে না, তাদের কাছে তো অনেক পয়সা, অনেক প্রিভিলেজ, অনেক অর্থ সম্পত্তির উপর তারা বসে থাকেন। কিন্তু আমার পরিবারের ছেলেটা যখন স্কুলে যায়,
যে মানুষ টোটো চালান, রিক্সা চালান, যে মানুষ খেটে ঘাম মাটিতে ফেলে রক্ত জল করে পয়সা কামান, তার বাড়ির ছেলেটা মেয়েটা যখন স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, তার যখন ফি বাড়বে, তার যখন স্কলারশিপ কমে যাবে, সে প্রশ্ন করবে। এই পশ্চিমবঙ্গের মাটিতে প্রশ্ন করা শিখিয়ে গেছে আমাদের সুদীপ্ত গুপ্তরা। এই পশ্চিমবঙ্গের মাটিতে প্রশ্ন করা শিখিয়ে গেছে আমাদের সৈফুদ্দিন মোল্লারা। ওরা জানে সৈফুদ্দিন, স্বপন, সুদীপ্তরা যখন স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটি যায়, তখন নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জিদের সাম্রাজ্য তোলপাড় করে দিয়ে যায়। তাই ওরা চায় না আমরা পড়াশোনা করি, তাই ওরা চায় আমরা যেন আমার ক্ষেতগুলোতে, আমার ওই শ্রমিক মহল্লায় ফিরে যাই। আমরা ভারতের ছাত্র ফেডারেশন যখন নয়া শিক্ষানীতির বিরোধিতা করছি, আমরা বলছি শিক্ষা সবার হতে হবে। স্কুলে যাবে সবাই, প্রত্যেকের পেটে গরম ভাত থাকবে। কোনো মেয়েকে শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে আর তাড়াতাড়ি তার মা বাবা বিয়ে দিয়ে দেবেন। মমতা ব্যানার্জিরা বলেন কন্যাশ্রীর কথা বলেন, কন্যাশ্রীর মধ্যে দিয়ে তারা নাকি মেয়েদের স্কুলে পাঠিয়েছে। অথচ ডেটাতে দেখা যাচ্ছে 41%, 41% আমার পশ্চিমবঙ্গের নাবালিকা মেয়েরা তার বয়সের আগেই বিয়ে হয়ে যেতে বাধ্য হয়। কেন হয়? नरेंद्र मोदी ने बोलছেন बेटी बचाओ बेटी पढ़ाओ, और हम लोगों ने देखा आईआईटी बीएचयू के अंदर जो सेंट्रल यूनिवर्सिटी है, जो इस देश की सबसे अच्छी यूनिवर्सिटीज में एक है, वहां पे जब लड़कियां अपनी यूनिवर्सिटी के अंदर घूम रही थी, कुछ लोग आके उनके साथ गैंग रेप करते हैं। सिर्फ वहीं पे खत्म नहीं होता किस्सा, पूरा जो घटना है उसको वीडियो किया जाता है और बोला जाता है अगर तुमने बाहर जाके कहीं पे भी मुंह खोला, ये वीडियो हम सबको दिखा देंगे। जब छात्र वहां पे आंदोलन किए, যখন ওখানকার সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করলো, বাধ্য হয়ে যখন ওই লোকগুলোকে, ওই খুনি ধর্ষকগুলোকে যখন জেলের মধ্যে দেওয়া হলো, দেখা গেল ওই 5 জনের মধ্যে 3 জনই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য। দুটির আবার নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি আছে, তারা বিজেপি আইটি সেলের সদস্য। অর্থাৎ তারা যখন বলেন বেটি বাঁচাও বেটি পড়াও, তারা আসলে বেটি বাঁচাতে বলছেন এবিভিপির কাছ থেকে, বিজেপির কাছ থেকে, আরএসএস এর কাছ থেকে, বিজেপির কাছ থেকে বেটি বাঁচাও, বিজেপির কাছ থেকে বেটি পড়াও। আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন করি, আমরা যারা আপনাদের কাছে এসেছি, আমরা সমাজ বদলের স্বপ্ন নিয়ে আপনাদের কাছে এসেছি। হতে পারে আপনি তৃণমূল করেন, বিজেপি করেন, কংগ্রেস করেন, হতে পারে আপনি বামপন্থীদের সঙ্গে একেবারে একমত না, কিন্তু আপনার বাড়িতেও তো একটা বাচ্চা আছে, স্কুলে যায় তো সে। আপনি ওভারটাইম করেন যাতে ছেলেটাকে মেয়েটাকে একটু ভালো কলেজ, ভালো ইউনিভার্সিটি, ভালো কোচিং এ দিতে পারেন। যদি নয়া শিক্ষানীতি ইমপ্লিমেন্টেড হয়, রাজ্যের সরকার যেভাবে এই পাবলিক ফান্ডেড এডুকেশন, সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে, তা যদি হতে থাকে, আমার আপনার বাড়ির ছেলে মেয়েটার কি হবে? মমতা ব্যানার্জির বাড়ির ছেলে মেয়ে তো পাবলিক স্কুলে যায় না, প্রাইমারি স্কুলে যায় না। অমিত শাহ ছেলেরা তো কোনোদিনও সরকারি স্কুলে যায়নি, ওদের জন্য তো বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল, ওই বেসরকারি স্কুল সব রয়েছে। এই স্কুলগুলো তো আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের জন্য। আমরা বলছি নয়া শিক্ষানীতি বাতিল করতে হবে, কারণ আমার প্রজন্মের আগামী, তারা যেন স্কুল কলেজে যেতে পারে। আমার প্রজন্মের আগামী যেন স্বপ্ন দেখতে পারে, সেও পড়াশোনা করবে, পিএইচডি করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মাথা উঁচু করে বাঁচবে। নরেন্দ্র মোদীরা চায়, মমতা ব্যানার্জিরা চায় আমরা পড়াশোনা না করি। আমরা যদি পড়াশোনা করি, আমাদের যদি জীবনের একটা স্থায়িত্ব থাকে, তাহলে তো আমাদের গুন্ডা বানানো কঠিন। তখন তো এই হিন্দু গরিব পরিবারের ছেলেদের হাতে ত্রিশূল তুলে দিয়ে বলা যায় না, এই নিয়ে পকেটে 500 টাকা, তুই চাকরি পাচ্ছিস না, তোর জীবনের যন্ত্রণা কষ্ট এই জন্য নয় কারণ সরকার তোকে চাকরি দিচ্ছে না, তোর জীবনের যন্ত্রণা, তোর জীবনের কষ্ট কারণ মুসলমানরা অনেক অনেক বাচ্চা পয়দা করছে। তখন তো মুসলিম পাড়ায় গিয়ে বলা যায়, মুসলিম পরিবারের গরিব ছেলেদের হাতে বন্দুক তুলে দিয়ে, লাঠি তুলে দিয়ে এই মমতা ব্যানার্জিরা বলেন চাকরি বাকরি হবে না, ওই যা যখন পঞ্চায়েত ভোট হবে, পঞ্চায়েত ভোটের সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাক, কেউ যদি ভোট দিতে আসে তার মাথা মেরে ফাটিয়ে দে। ওরা চায় আমার প্রজন্মের ছেলে মেয়েরা গুন্ডা হোক, বদমাইশ হোক। আর আমরা ভারতের ছাত্র ফেডারেশন স্বপ্ন দেখি, যাদের হাতে ওই তৃণমূল বিজেপি ত্রিশূল তুলে দিল, বন্দুক তুলে দিল, লাঠি তুলে দিল, আমরা যখন সরকার পরিবর্তন করব, আমরা যখন সমাজ বদল করব, ওদের প্রত্যেকের হাতে একটা সরকারি চাকরির খাম আমরা তুলে দেব। আপনি পক্ষ নিন, আপনি কাদের সঙ্গে থাকবেন? ওদের সঙ্গে থাকবেন না আমাদের সঙ্গে থাকবেন? আপনি পক্ষ নিন। যারা প্রতিদিন আমার এই রাজ্যকে, আমার দেশকে পরিচিতির নামে ভেঙে টুকরো টুকরো করে দিতে চাইছে, ধর্মের নামে, মন্দিরের নামে, মসজিদের নামে রোজ রোজ দুটো সম্প্রদায়ের মধ্যে, দুদল মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ওরা। আর এ বাংলা, এ ভারত, এই বাংলা তো শ্রী চৈতন্যের বাংলা, এই বাংলা তো রামকৃষ্ণের বাংলা, এই বাংলা তো বিবেকানন্দের বাংলা, এই বাংলা তো লালনের বাংলা, যারা আমাদের শিখিয়ে গেছেন যে মানব ধর্মের উপরে আর কোনো ধর্ম হয় না। এই যখনই আপনি ওদের বিরুদ্ধে কথা বলবেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলবেন, বিজেপির বিরুদ্ধে কথা বলবেন, সঙ্গে সঙ্গে আপনাকে ওরা দাগিয়ে দেবে।
আপনি অমুক ধর্ম বিরোধী, তমুক ধর্ম বিরোধী। আমরা বলছি ধর্ম কি? ধর্ম মানে যে ধারণকার। বিবেকানন্দ আমাদের শিখিয়ে গেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনি ভেবে দেখুন তো, ওই কোভিড এর সময় যখন আপনার বাড়িতে বৃদ্ধ মানুষ যখন কোভিডে আক্রান্ত হয়েছেন, বাড়ির ছেলেটা বাবাকে ছুঁচ্ছিল না, যদি আমার কোভিড হয়ে যায়। ওই কোভিড এর সময় যখন বাড়িতে বয়স্ক লোকটা মুমূর্ষু পড়ে রয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কেউ নেই। ওই কোভিড এর সময় যখন গরিব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর কেউ ছিল না, ওই লাল রঙের গেঞ্জি পরে রেড ভলেন্টিয়ার লেখা যে ছেলেটা, যে মেয়েটা আপনার বাড়িতে অক্সিজেন পৌঁছে দিল, সে ধর্ম করেনি? ওই কোভিড এর সময় যখন মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিল, ওই পাড়ায় পাড়ায় কমিউনিটি ক্যান্টিন চালিয়ে, শ্রমজীবী ক্যান্টিন চালিয়ে যে রেড ভলেন্টিয়ার ছেলে মেয়েগুলো আপনার বাড়িতে খাবার পৌঁছে দিল, ওরা ধর্ম করেনি? আমাদের কাছে ওর চেয়ে বড় ধর্ম আর কিছু হয় না। ভুখা মানুষের ভুকের চেয়ে বড় ধর্ম কিছু হয় না। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাকে বাঁচানোর চাইতে বড় কোনো ধর্ম হয় না। আমরা আমার ধর্মের কাজ করি, আমাদের কাছে ধর্ম ওটাই। আমি মন্দিরে যাই, মসজিদে যাই, গির্জায় যাই, আমি গীতা পড়ি, ত্রিপিটক পড়ি, বাইবেল পড়ি আর কোরআন পড়ি, সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। কারণ আমরা জানি, যে মানুষ ভগবান মানে, যে মানুষ দুর্গা ঠাকুরের কাছে হাত জোড় করে প্রার্থনা করেন অষ্টমীর দিন অঞ্জলি দেওয়ার সময়, তিনি চোখ বন্ধ করে তার ঠাকুরের কাছ থেকে তার পরিবারের, তার কাছের মানুষের ভালো চান। যে মানুষ মসজিদে যান নামাজ আদা করতে, তিনি তার আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া চান, যাতে তার বাড়িটা, তার বাড়ির ছেলেটা, তার বাড়ির মেয়েটা, তারা যেন থাকে দুধে ভাতে। আমাদের ভালোবাসায়, আমাদের ঈশ্বরের প্রতি যে ডাক, আমাদের ঈশ্বরের প্রতি যে আবেদন, তাতে ঘৃণার জায়গা নেই, তাতে হিংসার জায়গা নেই। কোন হিন্দু মা উপোস করার পর তার ঠাকুরের কাছে কি বলে না, বাবা আমার এই দেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে দাও? কোন মুসলমান বাবা তার নামাজ আদা করার পর বলেন না যে আমার দেশটাকে গজায় হিন্দু বানিয়ে দাও, ইসলামিক রাষ্ট্র বানিয়ে দাও? তারা সবাই মঙ্গল চান, ভালো চান, তারা ধর্ম করেন। আর নরেন্দ্র মোদীরা যা করেন, মমতা ব্যানার্জিরা যা করেন, তা হলো সাম্প্রদায়িকতা। মমতা ব্যানার্জি দেখবেন ওই রোজা মাসে উপোস রাখেন না, সকাল থেকে গান্ডে পিন্ডে খান, আর ইফতারের সময় মাথায় সাদা কাপড় লাগিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি সব বলেন, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি বলছে ও জানে না, উল্টো দিকের লোকও জানে না। নাটক করে, ভরপুর নাটকটা করে। নরেন্দ্র মোদীও দেখবেন, আমরা ভিডিও দেখছিলাম, কোথায় একটা ষষ্ঠাঙ্গে প্রণাম করছে, তো প্রণাম করতে গিয়ে সামনে যেটা থালা, সেই থালাটা আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা গন্ডগোল করে দিচ্ছিল, ওই প্রণাম করতে করতেই হাত দিয়ে থালাটা সরিয়ে দিচ্ছে। আচার বিচারের কোনো ব্যাপার নেই, আমার ফটোটা যেন ভালো আসে। ওনাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে কোনো ধর্মের জায়গা নেই, বিশ্বাসের জায়গা নেই, আস্থার জায়গা নেই, পুরোটাই লোক দেখা। আমরা বলছি আমরা বামপন্থী, আমরা যে রাজনীতি করি, আমাদের কারুর মন্দিরে গিয়ে, কারুর মসজিদে গিয়ে দেখাতে হয় না আমরা ধর্মপ্রাণ। আমরা যখন সরকারে ছিলাম, আপনারা যখন দায়িত্ব দিয়েছিলেন, আমরা তো সবাইকে ভালো রাখার চেষ্টা করেছি। 1992 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হলো, সারা দেশ জুড়ে যখন দাঙ্গা হলো, পশ্চিমবঙ্গের মানুষের গায়ে আঁচ লাগে। 2002 সালে গুজরাটে দাঙ্গা হলো, ট্রেনকে ট্রেন মানুষকে জ্বালিয়ে দেওয়া হলো। পশ্চিমবঙ্গের বুকে আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি সুরক্ষিত ছিলেন, কারণ আমার রাজ্য সরকারের মাথার উপর যারা বসেছিলেন তাদের নাম বুদ্ধদেব ভট্টাচার্য, তাদের নাম জ্যোতিবাবু, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, কোনো হিন্দু মুসলমান তৃণমূল সিপিএম দেখা হবে না। আমরা গর্ব করে বলি, আমরা গর্ব করে বলি আমরা ওই লেগাসি, ওই ঐতিহ্যের উত্তরাধিকার বহন করি। আমরা গর্ব করে বলি যে ছাত্র রাজনীতি আমরা করছি। আমাদের আইডলের নাম, আমাদের আইকনের নাম অহল্যা রঙ্গনেকার। কে ছিলেন অহল্যা রঙ্গনেকার? এই পাড়ায় পাড়ায় বামপন্থীদের যারা জাতীয়তাবাদ বোঝাতে আসেন, তাদের জিজ্ঞেস করবেন, ওই সাভারকার যে মাটিতে জন্মগ্রহণ করেছেন মহারাষ্ট্রের, সেই সাভারকারের মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন আমার বীর নেত্রী অহল্যা রঙ্গনেকার। অহল্যা তখন 20 বছরের বয়স, ফার্গুসন কলেজের ছাত্রী। দেশ তখন স্বাধীন হয়নি, সারা দেশ জুড়ে সাধারণ মানুষ তারা স্বাধীনতা আন্দোলনে যোগ দিচ্ছে। 20 বছরের অহল্যা মিছিলে গেছিল, মিছিলে যাওয়ার অপরাধে ওর জেল হয়েছে, জেলের মধ্যে মহিলা, জেলের মধ্যে বন্দি, সেখানে চুক্তি করে সে বসে নেই। তার বাদ বাকি যে ইনমেটরা, প্রিজনাররা, বন্দিরা, মহিলা বন্দিরা, তাদের কাছে গিয়ে প্রতিদিন সে স্বাধীনতার কথা বলছে, লড়াইয়ের কথা বলছে, বিপ্লবের কথা বলছে, আন্দোলনের কথা বলছে। অহল্যা রঙ্গনেকারের নেতৃত্বে প্রথমবার জেলের মধ্যে তারা তিরঙ্গা, ওই আমাদের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা উত্তোলন করেছে। কিন্তু জাতীয় পতাকা পাবেন কি করে জেলের মধ্যে? ওই মহিলারা যে শাড়ি পরতেন, কারুর শাড়ির আঁচলে গেরুয়া রং, কারুর শাড়ির পাড়ে সবুজ রং, আর কারুর শাড়ির মধ্যেকার যে সাদা রং, তাই দিয়ে তিরঙ্গা পতাকা জেলের মধ্যে যে উত্তোলন করেছিলেন, তার নাম অহল্যা রঙ্গনেকার। আমরা গর্ব করে বলি আমরা অহল্যা রঙ্গনেকারদের সংগঠন করি, তাদের আদর্শে বলিয়ান হয়ে আমরা রাস্তায় আছি। কারা শেখাবে আমাদের জাতীয়তাবাদ?
ইলা মিত্রদের রাজনীতি করি আমরা, প্রীতিলতা ভট্টাচার্যের রাজনীতি করি। যে যুব ছাত্ররা নিজের মরার আগে একবারও ভাবেনি কেন মরছে, তাদের কাছে তাদের জন্মভূমি সবার চাইতে প্রিয় ছিল। গর্ব করে বলি আমরা, এই বামপন্থী রাজনীতি আমাদের ভালোবাসতে শেখায়, দেশকে ভালোবাসতে শেখায়। কিন্তু দেশ মানে কি? যারা কথায় কথায় বলেন ভারত মাতা কি জয়, জিজ্ঞেস করবেন তো ভারত মাতা কি? ভারত মাতা মানে কি শুধু একটা ওই ম্যাপ, একটা মানচিত্র, যে মানচিত্রের ওপর সিংহের ওপর বসে থাকেন গেরুয়া বসন পরিহিতা কোনো দেবী? নাকি ভারত মাতা মানে আমার দেশের ওই মা, ওই সালকু সোরেনের মা, যার ছেলেটাকে খুন করে গেছিল মাওবাদীরা, আর ছেলের মৃতদেহ আগলে ছিলেন যে মানুষ? আমাদের কাছে ভারত মাতা মানে ওই রোহিত ভেমুলার মা, যে রোহিত ভেমুলাকে খুন করেছিল ওই আমার কেন্দ্রের সরকার, আত্মহত্যা করতে বাধ্য করেছিল। আমরা বলতাম প্রাতিষ্ঠানিক হত্যা, আমাদের কাছে রোহিত ভেমুলা হচ্ছে, রোহিত ভেমুলার মা হলো ভারত মাতা। আমাদের কাছে ভারত মাতা মানে ওই নাজিবের মা, যে নাজিব জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র ছিল, শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের জন্য বিগত 5 বছর হলো যাকে আর খুঁজে পাওয়া যায়নি। ওই নাজিবের মা এই ভারত মাতা, ওই রোহিতের মা এই ভারত মাতা, ওই সালকু সোরেনের মা ভারত মাতা। আমরা ওই ভারত মাতাদের ভালোবাসি, ওই ভারত মাতাদের চোখের জল, ওই ভারত মাতাদের যন্ত্রণা কষ্ট, তাদের বদলা নিতে আমরা রাজনীতি করতে এসেছি। আমাদের ভারত মাতা, আমাদের ভারত তোমাদের ওই গেরুয়া পতাকা ঢাকা, ওই সাম্প্রদায়িকতা ঢাকা নয়। আমাদের ভারত মানেই ভারতের লোক, আমাদের ভারত মাতা মানেই ভারতের খেটে খাওয়া মানুষ। আমাদের কাছে ভারত মাতা মানে ওই মহিলা, নাম জানেন না অনেকেই, মহারাষ্ট্র থেকে খালি পায়ে হেঁটে এসেছিলেন কাঁধে লাল ঝান্ডা নিয়ে। ওই দিল্লির রাজপথে তিনি ডাক দিয়েছিলেন কৃষকদের হয়ে, প্রত্যেক মানুষ যাতে পেট পুড়ে খেতে পারে, কোনো কৃষককে যাতে আর আত্মহত্যা না হতে পারে। ওই মা, যে মায়ের পাটা ফেটে গেছিল, ছবি দেখেছেন আপনারা সবাই, আমাদের কাছে ওই হলো আসল ভারত। তাই আপনাকে আমাকে পক্ষ নিতে হবে, কাদের সাথে থাকবো আমরা? যারা ধর্মের নামে জাতের নামে আমাদের ভেঙে টুকরো টুকরো করতে চায় তাদের সাথে, নেই আমরা যারা ভগৎ সিং কে মাননে वाला লোক, এই আমরা যারা মাস্টারদা সূর্য সেনকে মাননে वाला লোক, আপনাকে পক্ষ নিতে হবে। আমি কথা শেষ করব এইটা বলি, আমার দেশের সরকার, রাজ্যের সরকার আমাকে ভাঙতে চায়। আর আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা যারা ভারতের ছাত্র ফেডারেশন করি, আমরা আপনাকে বেঁধে বেঁধে রাখতে চাই। আমরা বলি, আমরা স্লোগান দিই, अगर वो हमको नफरत से तोड़ेंगे तो हम भी भगत सिंह के औलाद हैं, हम इनकलाब से जोड़ेंगे, हम भी सुदीप्त गुप्त के दोस्त हैं, हम इनकलाब से जोड़ेंगे। आप लोगों को पक्ष चुनना पड़ेगा कि आप हिंसा के साथ खड़े रहेंगे, नफरत के साथ खड़े रहेंगे, या फिर इनकलाब के साथ खड़े रहेंगे। मैं ये उम्मीद करूंगी इस मालदा के लोग, इस पश्चिम बंगाल के लोग, वो हिंसा के साथ नहीं, घृणा के साथ नहीं, खुशी के साथ, इनकलाब के साथ, खुशहाली के साथ खड़े रहेंगे। इन्हीं चंद बातों के साथ मैं अपना बात खत्म करना चाहती हूँ। शुक्रिया। इनकलाब जिंदाबाद।